আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। ফেব্রুয়ারির প্রথমার্ধে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে জানিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাইয়ে জাতীয় সনদের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, জারি হয়েছে প্রজ্ঞাপন। তিনি বলেন, 4টি বিষয়ের উপর একটি প্রশ্নে হ্যাঁ বা না ভোট দেবে জনগণ। নির্বাচিত সংসদের প্রথম 180 দিনে হবে সংবিধান সংশোধন। এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। হাসান মাহমুদের রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দীর্ঘ আলোচনার পর তৈরি হওয়া জুলাই সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো। যদিও পরবর্তীতে এর বাস্তবায়ন প্রক্রিয়া সহ নানা প্রশ্ন তুলে রাজনীতির মাঠে দলগুলো দ্বন্দ্বে জড়িয়ে পড়লে 7 দিনের সময় বেঁধে দেয় সরকার। এমনতর পরিস্থিতিতেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদনের পর জাতির উদ্দেশ্যে দেয়া 13 মিনিটের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট। 4টি বিষয়ের উপর একটি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দেবে জনগণ। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। ডক্টর ইউনূস জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যারা একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। জুলাই জাতীয় সনদকে ঐতিহাসিক অর্জন উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলোর মাঠের বক্তৃতায় দূরত্ব থাকলেও বাস্তবে তা নয়। রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয়, জুলাই সনদ সঠিকভাবে বলে ততখানি মত পার্থক্য দেখা যায় না। এটি আমাদের অনন্য অর্জন। ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। তৎকালীন এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর গ্যাজেট প্রকাশ করে সরকার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে দ্রুত নির্বাচনের আয়োজন করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকের পর এই আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয়। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টার নিজের সই করা সনদ লঙ্ঘন করেছেন। আর জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার বলেছেন, একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচনের ঘোষণায় জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এনসিপি বলেছে, জুলাই সনদ বাস্তবায়নের উপর নজর রাখা হবে। জুবায়ের প্রধানের রিপোর্ট।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। গুলশানের নিজের বাসভবনে ভাষণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো এজেন্ডা ঐকমত্য কমিশনের ছিল না। তার অভিযোগ, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়টি ইতিবাচক হলেও নোট অফ ডিসেন্ট নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে, মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের, স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। এই আদেশের মর্যাদা কি হবে, এই আদেশের বৈধতা কি হবে, সেটা জুডিশিয়ারি বলতে পারবে, বিচার বিভাগ বলতে পারবে। আমি এর বেশি এখন বলতে চাই না। এদিকে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের ঘোষণায় গণদাবি উপেক্ষিত হয়েছে। এই সিদ্ধান্ত ভোটারদের জন্য একটি সংকট তৈরি করবে। 5 দফা দাবিতে 8 দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান জামাত সেক্রেটারি। যে সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা আমরা করেছিলাম, সে সংকটটাই কিন্তু রয়ে গেল। আমাদের একই আন্দোলনের সাথী সহযোদ্ধা আরও 8টি রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রত্যেক দল তার নিজ নিজ দলীয় ফোরামে তাদের এই ভাষণের উপরে প্রতিক্রিয়া পর্যালোচনা নিজেরা করছেন এবং পরে আমরা 8 দল সম্মিলিতভাবে আমাদের করণীয় ইনশাল্লাহ স্থির করব। এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় এনসিপি নেতারা জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি মুখ্য বিষয়। জুলাই সনদের স্বাক্ষর এই আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট চুপ্পুকে দিয়ে করানো মানে এমন একটা বার্তা দেওয়া যে আওয়ামী লীগ ইজ ওকে, এবং বিদ্যমান সংবিধানে এবং বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় আওয়ামী লীগকে আবার ফেরত আনা হলো, এরকম একটা মেসেজ আসলে দেয়। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার স্কুল পড়ুয়া ছেলেকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় বিচারকের স্ত্রী ও হামলাকারী নিজেও আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যে আর্থিক সংশ্লিষ্টতা জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রাজশাহী থেকে সমসাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহী নগরীর তেরোখাদিয়া ডাবতলার একটি বহুতল ভবনের 5ম তলায় ভাড়া থাকেন রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমান। বৃহস্পতিবার বিকেল 2:45টার দিকে লিমন নামের এক যুবক বিচারকের ভাই পরিচয়ে ওই বাসায় যান। এর কিছুক্ষণ পর গৃহকর্মীর কাছ থেকে খবর পেয়ে প্রতিবেশীরা বিচারকের বাসায় গিয়ে 3 জনকে আহত অবস্থায় দেখতে পায়। এর মধ্যে গুরুতর আহত বিচারকের 9ম শ্রেণী পড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমন ও স্ত্রী তাসমিন নাহারকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে বাসায় প্রবেশকারী লিমনকেও পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কোনো সাড়া শব্দ নাই, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর ওই অবস্থায় দেখতে দেখতে আবার ম্যাডাম বাইরে আসছে, দরজা খোলা, ম্যাডাম ওখানে পড়ে যাচ্ছিল, পরে ধরে নিচ্ছি। আর প্রত্যেকদিনই পরে ভিতরে দেখলাম যে বেশ রক্তাক্ত, বাইরেও রক্ত। হাসপাতালে তাওসিফ রহমান সুমনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্মকর্তারা জানান, বিচারকের নিহত ছেলে ও আহত স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তো মৃত্যুর প্রকৃত কারণ আসলে জানার জন্য আমাদের আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘটনার পরপরই বিচারক, আইনজীবী ও পুলিশ কর্মকর্তারা হাসপাতালে যান। পুলিশ কমিশনার জানান, লিমনই বিচারকের স্ত্রী ও তার সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। তিনি আরও বলেন, লিমনকে বিচারকের স্ত্রী মাঝে মধ্যে আর্থিক সহযোগিতা করতেন। কিছুদিন থেকে সহযোগিতা বন্ধ করে দেওয়ায় ওই যুবক ফোনে বিচারকের স্ত্রীকে হুমকি দিত। এই ঘটনায় তিনি থানায় জিডিও করেছেন। এখন কি কারণে করছে সেটা আসলে এখনো ক্লিয়ার না, তবে সে ওনাদের কাছ থেকে, ওনার ওয়াইফের কাছ থেকে টাকা পয়সা চাইতো, যদি পূর্ব পরিচিত টাকা পয়সা কিছু হেল্প করতো, আর্থিকভাবে সাহায্য করতো। রিসেন্টলি হয়তো সাহায্যটা হয়তো পাচ্ছে না, সেটা একটা কারণ হতে পারে। রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলায়, হামলাকারী লিমনের বাড়ি গাইবান্ধায়। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে তিনি এমন মন্তব্য করেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, কালো টাকা ও পেশি শক্তির প্রভাব ঠেকানো এবং প্রার্থীদের জামানত কমানোর দাবি জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট।
রাজনৈতিক দলগুলোর সংলাপের প্রথম দিনে 12টি দলের সাথে 2 ধাপে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ সহ বাম ঘরানার 6টি রাজনৈতিক দল সংলাপে যোগ দিতে দুপুরে নির্বাচন কমিশন ভবনে আসেন। 2টায় শুরু হয়ে বৈঠক চলে বিকেল 4:30টা পর্যন্ত। এ সময় তারা জানান, কোনোভাবেই জুলাই বিপ্লবের চেতনাকে ব্যর্থ হতে দেয়া যাবে না। অনেক আকস্মিকভাবে নির্বাচনে পোস্টার দেওয়ার বিষয়টা আপনারা বাতিল করেছেন। এটাতে যেসব মার্কার বেশি পরিচিতি, পুরনো মার্কা, দলের হেজিমনি বেশি, তারা কিছু বাড়তি সুবিধা পেতে পারে। ইতিমধ্যে যেসব দলগুলো তুলনামূলকভাবে নির্বাচনে কম অংশ নিয়েছেন, দলের পরিচিতি, মার্কার পরিচিতি কম, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। প্রবাসী ভোটাররা তাদের গোপনীয়তা লঙ্ঘন করলে জাতীয় পরিচয়পত্র লক করার কথা জানায় নির্বাচন কমিশন। উনি কোনো অবস্থাতেই তার ভোটের গোপনীয়তা ভঙ্গ করবেন না, ভোটের গোপনীয়তা তিনি নিশ্চিত করবেন। তো কারো দ্বারা প্রভাবিত হয়ে ভোট দিবেন। এখন কথার কথা, যদি কেউ ভোটটা দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলে অমুক রাজনৈতিক দলের পক্ষে জোয়ার উঠেছে, then what can we election commission do? হ্যাঁ, আমরা চিন্তা করেছি, তার ন্যাশনাল আইডিতে আমরা ব্লক করে দিব। এর আগে সকালে উদ্বোধনী সংলাপে যোগ দেয় খেলাফত আন্দোলন, মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম সহ 6টি রাজনৈতিক দল। প্রিসাইডিং অফিসার যারা, কর্মকর্তা যারা, নির্বাচন কর্মকর্তা যারা, ওনারা যেন কোনো প্রার্থীর বাড়িতে মেহমান না হন। সিইসি বলেন, দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হবে। নিরপেক্ষ রেফারির ভূমিকায় আমরা থাকতে চাই। আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল, সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করা মুশকিল। কারণ মূল প্লেয়ারদের যদি সহযোগিতা না পাই, তাহলে তো এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে যাবে। নির্বাচন করতে গিয়ে আমাদের অনেকগুলো অতিরিক্ত জিনিস কিন্তু আমাদের ঘাড়ে এসে পড়ছে। সুতরাং আপনাদের সহযোগিতা অধিকতর প্রয়োজন এখন। ভোটের আগেই পোস্টার, ফেস্টুন সহ দলগুলোর প্রচার নিয়ে ক্ষোভ জানিয়েছে নির্বাচন কমিশন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। সমন্বিত পুনর্বাসনে চাই সম্মিলিত প্রচেষ্টা। এই প্রতিবাদে জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস 2025 পালিত হয়েছে। বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম। তিনি এই চিকিৎসার গুরুত্ব তুলে ধরে বলেন, রোবোটিক রিহ্যাবিলিটেশন চিকিৎসার মাধ্যমে দেশে পুনর্বাসনের এক নতুন যুগের সূচনা করা হয়েছে, যা রোগীদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সভাপতিত্ব করেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তসলিম উদ্দিন। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ইসলামিক রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলো। ফাইনাল অডিশনের জন্য সারা দেশ থেকে 550 প্রতিযোগীর মধ্যে বাছাই করা হয়েছে সেরা 30 জনকে। স্বাভাবিক প্রতিযোগীর পাশাপাশি অংশ নিয়েছেন দৃষ্টিহীন হাফেজরাও, যা এই প্রতিযোগিতাকে করেছে আরও অনুপ্রেরণামূলক, যা সম্প্রচার হবে জনপ্রিয় টেলিভিশন এনটিভিতে। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। পবিত্র কোরআনের বাণী ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় ইসলামিক রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলোর ফাইনাল অডিশন। সারা দেশ থেকে বাছাই করা 550 জন প্রতিযোগী অংশ নেয় এতে। তীব্র প্রতিযোগিতার পর এখান থেকে সেরা 30 জনকে বাছাই করা হয়েছে, যারা অংশ নেবে টেলিভিশন রাউন্ডে। বিচারকদের মতে এবারের অংশগ্রহণকারীদের তিলাওয়াতে এসেছে নতুন মাত্রা। গত বছরের থেকে এই বছরের তেলাওয়াতের মান অনেক উন্নত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আশা করব আমরা প্রত্যেকে যেন এই ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারি। স্বাভাবিক প্রতিযোগীদের পাশাপাশি অংশ নিয়েছে দৃষ্টিহীন হাফেজরাও, যা এই প্রতিযোগিতাকে করেছে আরও অনুপ্রেরণামূলক। আমাদের শতে শতে প্রতিবন্ধী ছেলে এসেছে, যারা স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, তাদেরকে আমরা ক্যামেরার মাধ্যমে তুলে এনেছি এবং দেখেছি তারা কি পরিমাণ সুন্দর তেলাওয়াত করতে পারে। আমরা দেখেছি তারা কি পরিমাণ হৃদয় নিংড়ানো তেলাওয়াতের মাধ্যমে মানুষের মন জয় করতে পারে। প্রতিযোগীদের বিচার কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে দেশের সেরা আলেমদেরকে
অন্তর্ভুক্ত করা হয়েছে। সমস্ত জেলাগুলি থেকে আমরা বাছাই করে স্কার্ট দিয়ে আজকে ঢাকায় এই চূড়ান্ত সেরা 30 বাছাইয়ের এই অনুষ্ঠানের মধ্যে এদের তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ হয়ে গেছি এবং দক্ষ অভিজ্ঞ বিচারক মণ্ডলী তারাও আজকে তাদের তেলাওয়াত শুনে অবাক হয়ে শুকরিয়া আদায় করছে মহান আল্লাহ তাআলার। প্রতিযোগীরা শুধু কোরআন তেলাওয়াতেই সীমাবদ্ধ থাকবে না, তারা কোরআনের আলো ছড়িয়ে দেবে সমাজে। তোমরা সকলেই সমাজ যেন তোমাকে দেখে এবং তোমাদেরকে দেখে যেন উপলব্ধি করতে পারে ইসলাম সত্যিকারী ন্যায়নীতি এবং ইসলাম সত্যিকারী একটি সত্য ধর্ম বলে সকলেই ধর্মীয় এবং বিধর্মীয় তারাও যেন এই উপলব্ধি করতে পারে। পবিত্র রমজান মাসে শুরু হতে যাওয়া টেলিভিশন রাউন্ডে নির্বাচিত 30 জনের কণ্ঠে প্রতিধ্বনি হবে কোরআনের মহিমা ও অনুপ্রেরণা, যা সম্প্রচার করা হবে এনটিভির পর্দায়। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। অবশেষে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে পদক পেল বাংলাদেশ। মাত্র 2 পয়েন্টের জন্য স্বর্ণপদক বঞ্চিত হয়েছে স্বাগতিকরা। কম্পাউন্ড মিশ্র ইভেন্টের ফাইনালে ভারতের কাছে 153-151 ব্যবধানে হেরে রৌপ্য পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে চাইনিজ তাইপের চেন সি উইকে 145-144 ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জয় করেছেন বাংলাদেশের কুলসুম আক্তার মনি। রাজধানীর আর্মি স্টেডিয়ামে কম্পাউন্ড মিশ্র ইভেন্টে ভারতের দীপশিখা অভিষেক জুটির কাছে হেরেছে বন্যা হিমু জুটি। এদিকে কম্পাউন্ড নারী এককে আরও বড় প্রাপ্তির সুযোগ ছিল কুলসুমের সামনে, কিন্তু সেমিফাইনালে তিনি 146-145 স্কোরে হেরে যান ভারতের পৃথিকার কাছে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।